যারা নেমেছিল তারা চলে গেছে, যারা উঠেছিল তারাও চলে গেছে। সবকিছুর পরে একা দাঁড়িয়ে রয়েছে বাস স্টপ। জুলাই কি আসলে বাস স্টপ? এই বাস স্টপে কি নতুন বাস, নতুন সংগ্রাম, নতুন রক্তপাত আসবে? এ কি বারবারই ফিরে আসতে থাকবে? কারণ আমরা এটা দেখছি জুলাইয়ের 26-এ এসে জুলাইয়ের 24 কতটা অর্জিত হলো, মানুষের মুক্তি এলো। কারণ বলা হয়েছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, রাষ্ট্র মেরামত করা গেল কি? যাচ্ছে না যে তা আমরা বুঝতে পারছি। নানা জায়গায় নানা সংঘর্ষের ভিতর থেকে আবারও ফিরে ফিরে আসছে, নাকি এটা কখনোই সম্ভব না? আমরা এই বিষয়গুলোকে আজ যুক্ত করব আমাদের আলোচনায়। আমাদের সাথে আছেন এজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। আমি মাসুদ বিন মান্নু আপনাদের সাথেই আছি, এবং আমাদের সাথে আজকে এই বিষয়গুলো, কারণ যতগুলো রক্তপাত, যতগুলো সংঘর্ষ, যতগুলো অস্বস্তি ঘটে যাচ্ছে এই 26-এ এসে নতুন সরকারের সময়, তা নিয়ে আলোচনায় যুক্ত হবেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্ট। আমাদের চলমানকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশনে, এছাড়াও ইউটিউবে নেক্সাস টেলিভিশনের লাইভ প্রচারিত হচ্ছে, এবং ফেসবুকের ভেরিফাইড পেজে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এখন, এবং পরেও আপনারা টিউন করে দেখে নিতে পারবেন আমাদেরকে এবং আমাদের কথা শুনতে পারবেন। আমি আসলে যেখান থেকে শুরু করেছিলাম সেই কথায় আমরা প্রথম যাব আসলে সারোয়ার তুষারের কাছে। তুষার, কি হচ্ছে এই 26 শেষে ফিরে কিভাবে দেখতে চাচ্ছেন জুলাইকে? আপনাকে ধন্যবাদ। ফিরে দেখা বলতে কি, আমরা এখনও জুলাই আমাদের কাছে এতটা জীবন্ত মনে হয় যে ফিরে দেখার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এটার মধ্যেই আছি, এরকম মনে হয়। তারপরেও 24শে জুলাই তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মানে এটা আমি মনে করি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। 2 বছরের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়েছে। আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেটা সবগুলো বাস্তবায়ন এখনও হয় নাই। কিন্তু মোটা দাগে যে জিনিসটা হয়েছে আমি বলবো সেটা হলো যে একটা পিসফুল ট্রানজিশন হয়েছে। একটা নির্বাচন হয়েছে, বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। এটা একটা অর্জন হিসেবে দেখতে যাচ্ছেন? অবশ্যই এটা একটা অর্জন। বিশেষত আপনি যদি 3টা ভুয়া নির্বাচনের প্রেক্ষাপটটা আমরা যদি মনে রাখি, এবং এটাই কিন্তু এই গণ অভ্যুত্থান ঘটার পেছনে একটা অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে, যে বাংলাদেশের শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এটাকে আমরা সন্তুষ্টি বলতে পারি? সন্তুষ্টি না হলেও এটা একটা অর্জন, অবশ্যই পুরোপুরি সন্তুষ্টি কারণ হচ্ছে যে আমরা একটু টু দা পয়েন্ট করি। যেমন মুক্তিযুদ্ধের ঘোষণার মতো আবার আরেকটা তর্ক সামনে চলে আসছে, জুলাইয়ের 1 দফা ঘোষণা। মানে এই তর্ককে আপনি কিভাবে দেখছেন? এটা তো একটা ইতিহাসের তর্ক, সেটা নিয়ে আমি বলছি। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে এটা সবকিছু না। আমরা আগেও বলেছি যে নির্বাচন কিন্তু সবকিছু না, কিন্তু নির্বাচনটা একটা প্রাইমারি জিনিস, যেটা না থাকলে একটা দেশ সংঘাতের দিকে চলে যায় এবং একটা ফ্যাসিবাদ কায়েম হয়। ফলে সেই দিক থেকে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবং আরও আমি বিশেষভাবে এটা বলতে চাই যে মানে এটা কথাটা বিএনপির পক্ষে যায়, কিন্তু এটা আমি মনে করি আমাদের জাতীয় অর্জন। কারণ বিএনপির পক্ষে যায় এই অর্থে যে তারা তো ক্ষমতায় এসেছে এই নির্বাচনের মধ্যে, হ্যাঁ, সেটা খুব বড় ব্যাপার না। কিন্তু আপনি দেখবেন, আপনি এটা আরো খুব ভালো করে জানেন, আপনি নিজে একজন চিন্তাশীল মানুষ, যে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বড় বড় গণ অভ্যুত্থান কিংবা গণ আন্দোলনের পরে যখন 20, 25, 30 বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারের পতন ঘটে, যেহেতু সকল প্রতিষ্ঠান এবং সকল পক্ষকে তারা নিজের দিকে নিয়ে গিয়েছিল, একটা কিন্তু পুরো দেশে একটা কলাপস হয় এবং ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়, এবং সেখানে আরও বড় সংঘাত তৈরি হয়। দেশটা দীর্ঘমেয়াদী একটা অস্থিতিশীলতার দিকে ঢুকে যায়। এটা কিন্তু হয়েছে অনেক দেশে, দীর্ঘ রক্তপাত। গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু করা গেল, কিন্তু আমরা তো শুরু করতে পেরেছি। এটাই আমার বক্তব্য, যে আমরা কোনো রকম বিচ্ছিন্ন কিছু ফৌজদারি সমস্যা হয়েছে, যেমন মবের ব্যাপারটা আছে, এটা আমাদেরকে স্ট্রংলি অ্যাড্রেস করতে হবে। এটা আমরা অ্যাড্রেস করতে পারি নাই, কিন্তু অ্যাড্রেস করতে হবে যেন এগুলো আর না ঘটে। কিন্তু সেটা একটা ফৌজদারি বিষয়। তাহলে আমরা হচ্ছে মানে এই ঘোষণার রাজনীতিটা যাবো, কিন্তু তার আগে আমরা একটু যদি মানে আজিজ ভাইয়ের কাছ থেকেও একটু ফিরে দেখতে চাই। আজিজ ভাই, মানে আপনি কেমন করে দেখতে চান একজন কলামিস্ট হিসেবে, চিন্তক হিসেবে? তুষারও কিন্তু একজন চিন্তক, এবং ও আন্দোলনকারী এবং একই সাথে জানি, মানে চিন্তক। হ্যাঁ, চিন্তক জানি।
তো আপনাকে ধন্যবাদ, তুষারকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। দেখেন, রাষ্ট্র সংস্কার বা মেরামত এটার এই কথার সাথে আমি একমত না। রাষ্ট্র কাঠামো সংস্কার, রাষ্ট্রের অর্গানগুলো মেরামত হতে পারে, রাষ্ট্র কোনো মেরামত করা যায় না। এক। দুই হচ্ছে, এখন যে অবস্থায় আসছি যে সব পার্লামেন্টের সবাই অভ্যুত্থানের শক্তি, কিন্তু তাদের ভিতরে কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে, এবং শুধু তাই না, মারামারি হানাহানিও শুরু হয়ে গেছে। কোথায় কোথায় আপনি দূরত্ব দেখছেন? দূরত্ব দেখতে পাচ্ছি তো, ধরেন হাইকোর্টের একটা রায় ছিল, তখন বিরোধী দল বলল এটারে আপিল করছে, আপিল করে এটাকে বন্ধ করা হলো। সুতরাং হাইকোর্টের রায়ে বিরোধী দল সন্তুষ্ট ছিল, কিন্তু আপিলটা করলো দুজন অ্যাডভোকেট, জামায়াত ইসলাম এবং আরো দুজন। তো সেখানে তো বিএনপি ছিল না, যদিও বলা হয় বিএনপি আপিল করছে, কিন্তু করে নাই। তো সুপ্রিম কোর্টে সেটা হিয়ারিং হলো, সেখানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিল সেটা হাইকোর্টের রায়কে বহাল রাখলো, কিন্তু আপিলটাকে, যেটা আপিল করেছিল, আপিলটাকে নাকচ করে দিল। দিয়ে সেখানে বলল, রায়ে বলল যে আগে যেমন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করলো, গণভোট রিভাইভ করলো, 7 ক, খ অনুচ্ছেদ, যেগুলা আপনার কোনো মৌলিক সংস্কার করলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, শেখ হাসিনা করে গেছিল, সেটা বাতিল করে দিল। এবং এরপরে বলল যে বাকি যে নীতি নৈতিকতা মূল্যবোধ যা আছে, এবং জুলাই চার্টার সহ সব সংসদের কাছে ঠেলে দেওয়া হলো, সংসদ দেখবে। আচ্ছা, ওইখানটাতে আপনার যেটা হলো যে উচ্চ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে আপনার যে স্বাধীনতার প্রশ্নে, সেখানে বলা হয়েছে সেক্রেটারিয়েট হয়েছে, সেখানে অ্যাটর্নি জেনারেল বলছে এটাতে আমাদের আপত্তি আছে, আমরা আপিল করব। আপিলটা হয়েছে কিনা এখন আমি জানি না, আপিলটা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এখানে সুপ্রিম কোর্টের এখন যে আন্দোলনগুলো হচ্ছে, আমার কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে যেটা আলোচনা হচ্ছে, জুলাই জাতীয় সনদ, সেটা বলা হচ্ছে গণভোট, বুঝলাম গণভোট, কিন্তু জুলাই সনদ তো এটা সুপ্রিম কোর্ট জুলাই চার্টার সংসদের কাছে ছেড়ে দিছে। তাহলে সংসদে রুলিং পার্টি বলেছে যে সংসদীয় কমিটি করতে, সেখানে জামাতের আমির, বিরোধী দলের প্রধান বলছে যে ঠিক আছে করেন, 50-50। তো এটা হয়তো ফাইনালি হয় নাই, 12 জনের কমিটি, 7 জন 5 জন বলা হয়েছে, তখন বিরোধী দল এই কমিটিতে যায় নাই। তো এখন যেটা হচ্ছে যে আগে বিএনপির পক্ষ থেকে বলা হতো যে আপনার নোট অফ ডিসেন্ট সহ যেটাতে স্বাক্ষর করেছি ওটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখন যেটা বলছে যে না, জুলাই সনদে যা আছে, যেগুলো ল্যাপসেস হয়েছে, যেগুলো হয় নাই, এরা সবগুলোই তারা বাস্তবায়ন করবে। তো আমার কথা হচ্ছে, এখানে যদি বিরোধী দল কমিটিতে থাকতো, অন্তত আমরা বুঝতে পারতাম যে বিএনপি সুমোটো কিছু করতে পারবে না। এখন তো পার্লামেন্টে সরকারের হয়তো হতে পারে যে হয়তো সরকারের দায়িত্ব বেশি হয়ে গেল, তারা তো ইতিমধ্যে গুম কমিশনের একটা খসড়া ওয়েবসাইটে ছেড়েও দিছে, ক্যাপিটাল পানিশমেন্ট। এবং আমার যতটুকু মনে হয় যে সব মূল এজেন্ডা যেগুলা, সেগুলো আমার মনে হয় বিএনপি। কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রেও তো কতগুলো দিক নির্দেশনা ছিল, প্রেসিডেন্ট নির্বাচন এগুলো নিয়ে, সেগুলো তো মানে সেটা কি ফলো করা হবে? না, প্রেসিডেন্ট নির্বাচন তো এটা তো বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যেটা বলা হচ্ছে যে যত সংস্কার আছে এগুলো সব প্রয়োজনে বিরোধী দল যদি নাও আসে তাদের সাথে আনঅফিশিয়ালি আমরা দেখি কথা বলবো। তুষার কি বলে এটা নিয়ে, মানে তুষারের নিশ্চয়ই তার একটা অভিমত আছে এই বিষয়টা নিয়ে। কোন বিষয়টা? মানে প্রেসিডেন্ট এখন তো খুব কারেন্ট হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটা হতে হবে, এটা এখনো পুরনো পদ্ধতিতেই, কিন্তু তফসিল ঘোষণা করা হচ্ছে না। এবার তো যতটুকু জানি যে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, এবং জুলাই সনদেও রাষ্ট্রপতির কিছু দায়িত্ব, মানে তাকে আরেকটু কর্তৃত্ব ভোটদান করবেন সংসদ সদস্যরা। হ্যাঁ, সংসদ সদস্যরাই করবেন, কিন্তু গোপন ব্যালটে করবেন আর কি। ফলে এটা রাষ্ট্রপতি তো এটা একটা রুটিন ব্যাপার, এবং সরকারি দলের যেহেতু 2/3 আসন আছে বা মতামত আছে, তারা যাকে নির্বাচন করতে চাইবেন আসলে তিনিই নির্বাচিত হবেন। কিন্তু আমরা চাইবো যে জুলাই সনদ মোতাবেক যে রাষ্ট্রপতির কিছু কর্তৃত্ব
গণতান্ত্রিক কর্তৃত্ব আরও তৈরি হোক, কারণ এটা ছাড়া আমাদের যে রাষ্ট্রপতি যিনি আছেন তিনি খুব একটা কাজে আসেন, অর্নামেন্টাল। তো আমাদের এই পোস্টটাকে আরো বেশি অর্থবহ করার একটা, ওইটা তো এখনো কি যুক্ত করা, ওইটা তো মানে করা হয়েছে, মানে আমাদের সংসদে মানে জুলাইয়ের এই অংশটা তো যুক্ত করা হয়েছে না, এখনো তো এটা বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন আমরা এটার মধ্যে থেকে সম্ভবত আমরা দেখতে পাবো, রাইট? হ্যাঁ, সেটাই বলছি, সেটাই আমি বলছি যে আমাদের একজন আচ্ছা, একটা জিনিস জানার ছিল, এটা আপনার কাছেও আজিবের কাছেও, যে এই যে এখন যে গোপন ব্যালটে মানে দিবে, এটা কি 70-এর যে অনুচ্ছেদ, যেটা এই অনুচ্ছেদ আসলে মানে সেটার সাথে সাংঘর্ষিক হবে কিনা? যেমন আমি হচ্ছি সরকারি দলের এমপি, এখন উনি বেসরকারি দল থেকে দাঁড়াচ্ছে আরেকজন, আমি ওনাকে গোপনে ভোট দিতে পারবো কিনা, মানে সেটা আসলে ওই অনুচ্ছেদ এবং আমার যে শপথ আমি পাঠ করেছি সেটার সাথে সাংঘর্ষিক হয়ে উঠবে কিনা? দেখেন, আমাদের সংসদে আমার খুবই ব্যথা লাগে। আপনি দেখেন, ওই সিলেটের বিএনপির গুম হয়েছে হলো কি নাম ভুলে গেলাম, তুষার কার নাম, সিলেটের যে গুম হয়েছে ইলিয়াস আলী। আমি দেখলাম তার ওয়াইফ তার নামে সংসদ সদস্য হয়েছে, সেও গুম কমিশনের কথা তুলল না। এমনকি ধরেন এই যে অনেক প্রস্তাব আছে, ধরেন সংসদে এখন যেটা বললেন যে ধরেন বিএনপি তো 2023 সালে 31 দফা দিছিল, 31 দফা বেগম খালেদা জিয়ার সময়। সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, এবং গণতন্ত্রে অবশ্য কতটুকু দেওয়া যায় সেটা তো এখন সারফেসে আসা উচিত। ওই জায়গাটা মানে যে এই যে 70-কে আসলে মানে 70-এর যে বারটা, এটার সাথে আসলে আমি তো আবার শপথও নিয়েছি, সেটার সাথে আমার এই যে গোপন ব্যালটে ভোট দেয়, এগুলো আসলে মানে নীতিগতভাবেও সাংঘর্ষিক হয়ে ওঠে কিনা? না, নীতিগতটা গোপনে দিচ্ছেন, গোপনেই সংসদে কি বলেন? একটা জিনিস হলো যে 70 অনুচ্ছেদের, ব্রেকে যাবো যদিও, হ্যাঁ বলেন। 70 অনুচ্ছেদের সংশোধনীরও কিন্তু প্রস্তাব এসেছে। সেখানে আমরা বলেছিলাম শুধু যে ফ্লোর ক্রসিং এবং বাজেট ব্যতীত অন্য সকল বিষয়ে মানে যে কোনো সংসদ সদস্য তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু বিএনপি আরো দুটো জিনিস যুক্ত করেছে, কিন্তু সেখানে এটা নাই। ফলে এই যে মানে অর্থাৎ রাষ্ট্রপতির ব্যাপারে যদি তারা স্বাধীন সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে এটা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে কিনা, এরকম ব্যাপারটা কিন্তু ওই যে চারটা যে জিনিস আছে তার মধ্যে নাই। তার মানে তারা করতে পারবে যদি বিএনপি ওই 70 অনুচ্ছেদ বাস্তবায়ন করে। মানে অলরেডি সংসদে গৃহীত হয়েছে না, 70 অনুচ্ছেদ তো এখন আগের মতো আছে, কিন্তু এই যে এখন যে সংশোধনী কমিটি তারা করছে তার মধ্যে তো এটা জুলাই সনদে যে আছে যে 70 অনুচ্ছেদটা পরিবর্তন করতে হবে। এটা কি 20 আগস্টের আগে তো করতে হবে? অর্থ বিল অর্থাৎ বাজেট এবং সরকারের অর্থাৎ দলের পলিসির ব্যাপারে ভোট দিতে পারবে না। এই দুইটা ছাড়াও বিএনপি আরো দুটো যুক্ত করেছে। এই দুটো পর্যন্ত ছিল আমাদের অবস্থান। বিএনপি রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আরো একটা কি যুক্ত করেছে, কিন্তু তার মধ্যে এই রাষ্ট্রপতি ব্যাপারটা এটা নাই। ফলে সেক্ষেত্রে এটা সমস্যা হওয়ার কথা। যাই হোক, এটা নিয়ে একটা মানে ধোঁয়াশা অবস্থা ছিল, মানুষও চিন্তা করছিল, যদিও সাধারণ মানুষ ভোট দিবেন না, তারপরেও এটা নিয়ে একটা আলোচনা দেখলাম, এই জন্য আমি এই আলোচনায় গেলাম। আমরা একটা ছোট্ট বিরতি নিব, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা এখন একটু আবার নিয়ে যাব যেইখানে আমরা প্রথমেই ছিলাম, তা হলো এক দফা এবং বা ঘোষণা। আসলে ওই রাজনীতিতে ওই সময় ঘোষণা খুব জরুরি বিষয় কিনা, এবং কে ঘোষণা করছেন, কখন ঘোষণা করছেন, কতবার করে ঘোষণা করছেন, মানে এইটা আসলে কেন্দ্রীয় রাজনীতি কিনা, এবং এইটা কেন আবার একই রকম পুরনো বন্দোবস্তের ইতিহাস বলা হচ্ছে? দেখুন, এটা রাজনীতির বিষয় না, এটা হচ্ছে ইতিহাসের, মানে আপনি তো ইতিহাসটা তো আপনাকে সঠিকভাবে লিখতে হবে পরের প্রজন্মের কাছে। আমরা এটা নিয়ে মুক্তিযুদ্ধের সময় যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে দীর্ঘ সময় যে একটা অপরাজনীতি হয়েছে সেটা চাই না। কারণ ইতিহাস যখন রাজনীতির ময়দানে ঢুকে পড়ে তখনই ইতিহাসকে ম্যানিপুলেট করতে চাওয়ার একটা চেষ্টা আমরা সবসময় রাজনৈতিক দলগুলোতে দেখি, কারণ এতে ফায়দা আছে। কিন্তু ইতিহাসকে এই কারণে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে। ইতিহাস একটা জাতীয় প্রজেক্ট, আমরা এইভাবে মনে করি। কিন্তু আসলে তো ইতিহাস অ্যাপলিটিক্যাল করা খুব মুশকিল না, কিন্তু অ্যাপলিটিক্যাল করার ইতিহাস একটা রাজনৈতিক ব্যাপার, কিন্তু ইতিহাস পার্টির বিষয় না, আমি সেটা বলছি। হ্যাঁ, এখন 3 অগস্ট হচ্ছে, এবং যে কোনো জিনিসে ধরুন এটা বামপন্থীরা আরো ভালো বুঝবেন যে লেনিন সাহেব একটা কথা আছে যে আন্দোলনকারী সংস্থা। সমাজে হাসিনা পতনের আকাঙ্ক্ষা বলেন, দাবি বলেন, এটা ছিল বহু আগে থেকে, প্রায় 2014 পর থেকে সমাজে বিভিন্ন সেকশন থেকে বিভিন্ন সময় এটা উঠেছে। বিরোধী দলগুলো এটা নিয়ে লম্বা আন্দোলনও করেছে।
কিন্তু জুলাই মাসে যে যে কোনটা বৈধ এবং মানে লেজিটিমেট এবং সকলের কাছে সর্বজন গ্রহণযোগ্য এক দফা কোনটা, সেটা হচ্ছে 3 আগস্টের। কারণ কি, কারা দিচ্ছে? এটা দিচ্ছে হচ্ছে ওই আন্দোলনের প্ল্যাটফর্ম, যে আন্দোলনের প্ল্যাটফর্মটার উপরে সবাই তখন ভরসা রেখেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া মানে এখানে হচ্ছে কি, যেমন একটা জাতীয় দৈনিকে ওই প্ল্যাটফর্মে আব্দুল কাদের একজন গুরুত্বপূর্ণ মানুষ, মানে ওনার বক্তব্য তো আসলে একটু হ্যাঁ, আমি মনে করি যে different উনি এসছে। এটা ওনার বর্তমান যে রাজনৈতিক পজিশন সেখান থেকে বলতে গিয়ে একটা ইতিহাস বিকৃতি ঘটিয়েছেন। যে ওটা পড়লে মনে হচ্ছে যে ছাত্র সমন্বয়করা আসলে এক দফা ঘোষণা দিতে চায় নাই, কিন্তু এটা আবার তাদের তরফ থেকে বলা হচ্ছে যে না, এটা সত্য ইতিহাস না। সত্য ইতিহাসটা হচ্ছে, যেমন ধরুন 31 তারিখ সলিমুল্লাহ খান দাঁড়িয়ে বলেছেন যে আপনাকে পদত্যাগ করতে হবে। 2 তারিখের অগাস্টের 2 তারিখের দ্রোহযাত্রা থেকে কথাটা এসেছে। এরপর 3 অগাস্টে যেটা লাখো মানুষ শুনতে চেয়েছে, তখন তারা এটা বলেছে। ফলে এটা নিয়ে বিতর্ক অহেতুক। এটা continuous। কিন্তু আপনি যদি মানে 2 অগাস্ট দিয়ে 3 অগাস্টকে খারিজ করতে চান, মানে এই প্রবণতাও কিন্তু সমাজে আছে, সেটা কিন্তু একটা মানে ইতিহাসের একটা সংকীর্ণতা হবে। অবশ্যই 2 অগাস্টে যারা, আমিও ছিলাম ওই মিছিলে, 2 অগাস্টের মিছিলে আমি নিজে ছিলাম। কিন্তু এখন যদি কেউ বলে যে আনু মোহাম্মদ হচ্ছে এক দফার ঘোষক, এটা একটা খুবই সংকীর্ণতা হবে। আমি বরং 2 তারিখ 3 তারিখ দুই দিন আমি ছিলাম, রাইট, মানে ওইখানে এক্স্যাক্টলি। আমরা তো প্রতিদিনই রাস্তায় আমরা নেমেছি। ছিলাম। আপনি দেখবেন, আমি একটু আগে এটা শেয়ার দিলাম বিএনপির অফিসিয়াল পেজ থেকে। ওইটাই হচ্ছে বিষয়, যেটা আসলে আজিজ ভাইয়ের কাছে জানতে চাই। আজিজ ভাই, আসলে এই যে ঘোষণার ব্যাপারটা, মানে এই ঘোষণা আসলে কতটা গুরুত্বপূর্ণ আসলে এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে? না দেখেন, আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত ছিল। আমার কাছে মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়, এরপরে আপনার খেয়াল করে দেখেন 6 তারিখ পর্যন্ত এই আন্দোলনটা পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল। অর্থাৎ অমকে মা কোলে সন্তান নিয়ে এসেছে, শ্রমিক, কৃষক, এখানে কিন্তু নিহত হয়েছে ম্যাক্সিমাম ওই সাধারণ লোক বেশি সংখ্যার দিক থেকে। তো সেটার ঘোষণার শেষের দিকে যখন রাজনৈতিক দলগুলি আপনার ইনভলভ হয়ে গেল, তখন কোনো কর্নার থেকে, আমরা জানি না কোনো কর্নার থেকে কিন্তু এক দফাটা আসলো, এটা আমি জানি না। তবে আমার বাসাটা স্ট্র্যাটেজিক, অনেক পলিটিক্যাল লোক আমার সাথে যোগাযোগ করছে, অমুক আসছে কিনা, অমুক গেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন বুঝছি যে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ইনভলভ হয়ে গেছিল, কিন্তু তারা সারফেসে ছিল না। কিন্তু ফাইনালি কিন্তু ওই ঘোষণাটা কিন্তু কোনো কর্নার থেকে আসছে। এখন ধরেন ঘোষণা আগে পরে, এটা কিন্তু ব্যাপার না। অনেকে বলে না যে স্বাধীনতার ঘোষণা তো কাকবাড়ির থেকে মৌলানা ভাসানী দিয়ে দিছে, তো আর বাকিরা তো দেয়নি। ব্যাপারটা তো এরকম হয়ে উঠছে। আচ্ছা, আমরা একটু আলোচনাটা একটু অন্য জায়গায় নেই, একটু মজার জায়গা তৈরি হয়েছে। কারণ গতকাল মানে নেত্র নিউজে তাসনিম খলিল সে একটা বাজি ধরেছেন, উনি বেশ লাখ টাকার বাজি। উনি বলেছেন যে ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। হ্যাঁ, এটার পক্ষে উনি বাজি ধরেছেন, ওনার সাথে অন্যরা আবার আসবেন বলে বাজি ধরেছেন। মানে একটা মজা হচ্ছে এখন, এটা সোশ্যাল মিডিয়াতে বেশ মজার ব্যাপারে পরিণত হয়েছে। এই জন্য আসলে এই প্রশ্নটা করছি, যদিও এই প্রশ্নের সাথে আপনারা দুজনেই অনেকবার হয়তো উত্তর দিয়েছেন, কিন্তু গতকালকে প্রেস কনফারেন্সের পরে কি মনে হচ্ছে? প্রেস কনফারেন্সটা তিনি করেছেন, কিন্তু সেটা আবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটা কড়া জবাব দেওয়া হয়েছে। কিন্তু আমি এটা মনে করি যে শেখ হাসিনার তিনি ফিরবেন না। কারণ এটা ফেরার জন্য যে পরিস্থিতি বা যে সাহস বা যে রাজনৈতিক উদ্দেশ্য দরকার, সেটা এখন এই মুহূর্তে নাই। এটা 75 পরবর্তী বাস্তবতা না যে তিনি আসলে দেশের মানুষের একটা সিম্প্যাথি তিনি পাবেন, যে তাদের পরিবারের সাথে বা আওয়ামী লীগের সাথে একটা অন্যায় ঘটেছে, এরকম তো ব্যাপার এবার না। ফলে এবার কনটেক্সট খুবই আলাদা, এবং শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এখন অনেক কিছু করছেন, এবং বাংলাদেশকেও একটা ভূরাজনৈতিকভাবে বিপদে ফেলার জন্য, চাপে ফেলার জন্য অনেক কিছু করছেন। যেহেতু বর্তমান সরকার চীনের সাথে একটা নতুন ধরনের সম্পর্ক করার চেষ্টা করছে, এগুলোর একটা মানে এগুলোর মাঝেই আপনাকে এই ঘটনাটা দেখতে হবে, এই যে প্রেস কনফারেন্স। এবং ভারত এটা করতে দিয়েছে আমি বলবো, কিন্তু এর মানে এই না যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে। আবার ভারতেও কিন্তু শেখ হাসিনাকে তারা জনম জনম রাখবে এরকমও না, মানে তারাও শেখ হাসিনা তাদের জন্য একটা বার্ডেন হয়ে গেছে। একটু মুশকিল হয়ে যাবে না বিরাট? অবশ্যই। এখন এটা কিভাবে মুশকিল, মানে আমাদের জন্য মুশকিল না অবশ্যই। বাংলাদেশে যদি তিনি আসেন, বাংলাদেশ আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু এখন ভারত তাকে কী করবে? তাকে তো ভারত রাখতে চাচ্ছে না, বোঝা যাচ্ছে, এবং অন্য কোনো দেশও তো তাকে নিতে চাচ্ছে না। এটাই হচ্ছে এখন পরিস্থিতি, যে ভারত বাংলাদেশে তাকে ফেরত দেবে কিনা বা হস্তান্তর করবে কিনা। এখানে যে কথাটা এসছে আত্মসমর্পণ, শেখ হাসিনা বলেছেন যে আত্মসমর্পণ তো একটা রাজনৈতিক ব্যাপার,
এখানে কিন্তু সেরকম কোনো আত্মসমর্পণের মতো ব্যাপার ঘটবে বলে আমার কাছে মনে হয় না। এটা হলো ভারত তাকে ওই চুক্তি অনুযায়ী হস্তান্তর করতে পারে সর্বোচ্চ, কিন্তু সেই হস্তান্তরটা তারা করবে কিনা এটা নির্ভর করবে অন্য অনেকগুলো রাজনীতির উপর। এখন ভারতকে দেখতে হবে যে তারা যেমন দালাই লামাকে তারা লম্বা সময় ধরে আশ্রয় দিয়েছে, কিন্তু সেটার যে উপযোগিতা, রাজনৈতিক উপযোগিতা ছিল এই ঘটনা কিন্তু সেটা না। তিনি একটা বার্ডেনে পরিণত হয়েছেন। এখন এটা ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক অনেককেই আশ্রয় দিয়েছে আফগানিস্তানের দিয়েছে, কিন্তু তারা কেউ কিন্তু এরকম মানবতা বিরোধী অপরাধের মানে সাজাপ্রাপ্ত হয়ে এখানে এসে মানে ভারতে এসে পলাতক ছিলেন না। এখন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা একটা গলার কাটা হয়ে গেছেন বলা যাবে, কারণ তাকে ওখানে আশ্রয় দিয়ে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে দিয়ে কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। আজিজ ভাই কি মনে করেন, ডিসেম্বরে কি উনি আসছেন? গতকালকের যে প্রেস কনফারেন্স দেখলেন, দেখেন আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। উনি ভার্চুয়ালি কথা বলছে, হ্যাঁ কেউ দেখে নাই। এটা কারণ কি? উনি ভিডিও ওপেন করে কথা বলছেন কিন্তু না, হয়তো সরকার দেয় নাই। আমাদের সরকার তো আপত্তি আছে, আপত্তি ওঠার কারণে হয়তো দেয় নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে 15ই আগস্টের পরে তিনি জার্মান হয়ে ভারতে ছিলেন। 1/11-এর সময় বেগম খালেদা যান নাই, তিনি কিন্তু বিদেশে চলে গেছেন। আবার 24-এ তিনি গেছেন। অর্থাৎ আমার কাছে মনে হয় তিনি যতটা বর্ষে ততটা গর্জে, ততটা বর্ষে না। অর্থাৎ তিনি কিন্তু আমার কাছে মনে হয়, 3টে উদাহরণে মনে হয় তিনি অত্যন্ত ভীত লোক। এখন ধরেন তিনি আসতে চাইলো তার তো পাসপোর্ট নাই। আসবে কি করে? অবশ্যই বাংলাদেশের সরকারের সহযোগিতা লাগবে। অর্থাৎ তাকে প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে দিতে হবে, তখন সরকারের কাছে নেগোশিয়েট হবে, সরকার ট্রাভেল পাস দিবে। তাছাড়া এমনি যদি ঢুকতে নেয় তাহলে তো সাথে সাথে গ্রেপ্তার হবে, সে সাথে সাথে গ্রেপ্তার। আইন বলছে, অনেকেই বলছে যে মানে সরকারের জন্য বেশ বড় একটা চাপের হয়ে যাবে ওনাকে যদি নিয়ে আসে ভাই, কারণ ওনার তো অলরেডি বিচার হয়ে গেছে। না, সেটা এক্সিকিউশন করা বা চাপ তো আছেই, কারণ বাংলার মাটি আমি বলি সোনার চেয়েও খাঁটি। যে দল সমর্থন করে, সমর্থন আর উড্ড হয় না। দেখেন এই জামাত, বিএনপি, ইভেন ধরেন এনসিপি নতুন দল, এরা তো ধরেন এই যে 3টা প্রায় বহু বছর ধরে কত নির্যাতন, গুম খুন, হত্যা, কত কিছু হলো। আপনি বলেন তো, একটা লোককে আমি নিষ্ক্রিয় পেয়েছি, কিন্তু দল বদল করে অন্য দলে গেছে এটা কিন্তু আমি খুব কম দেখেছি, খুব কম। খালি অলি আহমেদ আর মেজর আক্তারকে দেখলাম। এছাড়া তো তাও তাদের দুটো ইনহারেন্ট কারণ আছে, তারা দল পরিবর্তনের কারণ আছে। যাই হোক, সেটা না। আমার কথা হলো, ধরেন তিনি যদি ফর্মালি আসেন, একটা হলো ইনফর্মালে তার আসার সুযোগ নেই। তিনি যতই বলেন তিনি আসতে পারবেন না, ইনফর্মালি আসতে পারবেন না। জনগণ যতই সাপোর্ট করুক কোনো লাভ নেই। হলো ফর্মালি আসতে পারেন। ফর্মালি আসতে পারলে কিন্তু যেটা হয়, তাকে গ্রেপ্তার করলো, ট্রাভেল পাস, তাকে গ্রেপ্তার করলে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এখন যদি আপনার তাকে একটা প্রশ্ন আসে, সে যেহেতু আপিল করে নাই, সুতরাং তাকে ফাঁসি দেওয়া হবে। এটা তো তাহলে সারা পৃথিবী জুড়ে হাউকাউ শুরু হবে, তাকে আপিলের সুযোগ দেওয়া হলো না। আপনার কি মনে হয় যে ডিসেম্বর কি হইতে পারে? আপনার ফোরকাস্টিং কি, আপনি কি মনে করেন? না, ডিসেম্বরে কিছুই হবে না। মানে আপনি মনে করছেন ডিসেম্বর না, কিছুই হবে না। তাই মনে করেন আসলে ডিসেম্বরে কিছু? আমি মনে করি অনেক হাই পুঠিয়ে, অনেক জল্পনা কল্পনা তৈরি করে শেষ পর্যন্ত এটা কিছুই হবে না, বরং বাংলাদেশ মহা সমারোহে বিজয়ের যে মাস ডিসেম্বর সেটা উদযাপন করবে। এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের দলীয়করণ করেছিল, এটা থেকে বাংলাদেশ বের হয়ে আসার 3য় একটা বিজয় দিবস আমরা এবার পাবো। ফলে এর বাইরে এটা আওয়ামী লীগের জন্য একটা উত্তেজনা তৈরি হবে অবশ্যই, কিন্তু এর বাইরে এটা খুব বেশি কিছু হচ্ছে এরকম মনে হয় না। এটা তো খুবই জটিল একটা ব্যাপার যে অনেকগুলো বিজয় দিবস চলে আসলে মানে অভ্যাস নষ্ট হয়ে যেতে পারে আমাদের। যাই হোক, আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের এখন সরকারি বিরোধী দলে সবাই জুলাইয়ের পক্ষের লোকরা আছে বাংলাদেশে। এটা প্রথমবার মতো বাংলাদেশে এই ঘটনাটা ঘটছে, সংসদের বাইরে। কিন্তু ঠোকাঠুকি লেগে যাচ্ছে সব জায়গায়। এটা কি শুধু দুষ্ট ছেলেদের মারামারি, নাকি একটি বড় রাজনৈতিক কর্মসূচি? এই আলোচনা আমরা ফিরবো, তার আগে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি।
আমাদের আলোচনা যেখানে নিয়ে যেতে চাচ্ছি তা হলো এই ঠোকাঠুকি বা দুষ্ট ছেলেদের মারামারি কি হচ্ছে নাকি একটা বড় কিছু হচ্ছে। আর এর মধ্যে যেটা তুষারের কাছে যেতে চাই যে ফাহাম আব্দুল সালাম বলেছেন যে গালাগালিটা আপনারা দিচ্ছেন এটা আমরা মেনে নিলাম, একই সাথে আপনারাও পিটানি খাওয়াটা মেনে নেন। এখন কি আপনারা পিটানি খেতে অভ্যস্ত হবেন? এটা খুবই মানে আমি খুব অবাক হয়েছি যে ফার্ম ভাইয়ের মতো একজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এই ধরনের কথা শুনলাম। তাহলে তো এখন আমি পাল্টা বলতে পারি আমরা যে ফার্ম ভাই নিজে যে ধরনের অবশ্যই পশ গালি দিয়েছেন আওয়ামী লীগ আমলে একের পর এক, সেগুলোর কারণে আওয়ামী লীগ যদি বিএনপির উপর এভাবে চড়াও হতো, এভাবে পিটাতো, সেটা কি জাস্টিফাইড হতো? কিংবা আওয়ামী লীগের কেউ যদি তখন এরকম টক শোতে কিংবা সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় যদি বলতো যে আপনারা গালি দেবেন আমরা পেটাবো, ব্যাপারটা ওরকম হলো না? তো এটা গালি নিয়ে আমরা আপনার এখানে আলোচনা করেছি, গালির ব্যাপারটা কমপ্লিটলি আলাদা, এটা কালচারাল এবং এটাকে জনগণের কাছে ছেড়ে দিতে হবে। আমি এখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে এক বিরোধী দলীয় নেতা কুলাঙ্গার বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটা কিন্তু জনগণ সমর্থন করে নাই, গ্রহণ করে নাই, এমনকি বিরোধী দলীয় নেতারাও গ্রহণ করে নাই। সবার আত্মসম্মান বোধ আছে। এক্স্যাক্টলি, তাহলে এটাই হচ্ছে পদ্ধতি যে আপনাকে এটা মানুষের কাছে ছেড়ে দিতে হবে। মানুষ সমালোচনা করে যেটা আনএক্সেপ্টেড, এটা মানুষ সমালোচনা করে সেটাকে আপনার ফয়সালা করবে। কিন্তু আপনি মারামারিটাকে আপনি কিভাবে দেখছেন? এইটাই বলছি, এখন এটার জন্য যদি আপনি মারতে থাকেন, মারা শুরু করেন, তাহলে এটা আজকে যেটা গালির কারণে মারছেন, একটা গ্রাউন্ড তৈরি করছেন। এগুলো আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে কিভাবে হয়। প্রথমে কটূক্তি, যেটা জেনুইন কটূক্তি আমি ধরে নিলাম, সেটার কারণে অ্যারেস্ট শুরু হয়। তারপরে আসলে ওই যে কোনো ভালো কথাকে কটূক্তি বলে অ্যারেস্ট শুরু হয়। তো এখনো আপনি খারাপ কথা গালির জন্য মারপিট শুরু করবেন, ধরে নিলাম যেটা একেবারে অশ্রাব্য গালির কারণেই আপনি মারলেন, পরবর্তীতে যে কোনো ভালো কথাকে আপনি বলবেন গালি। যেমন ধরুন রাজনীতিতে তো আছে তো যে আমরা বলি যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, অমুকের হাত তমুকের হাত, কিংবা জালো জালো আগুন জালো, এগুলো কিন্তু রাজনৈতিক ভাষা বা রাজনীতির স্লোগানগুলো চলে আসছে। আপনি এটাকে পরবর্তীতে চাইলে দাবি করতে পারবেন যে এটা ভায়োলেন্সকে উস্কে দিয়েছে। ফলে এই দিকে এগুলোকে এইভাবে মারামারি দিয়ে ফয়সালা করা যায় না। আজি ভাই, যেমন ধরেন অনেক সাংবাদিক দেখলাম বলছেন যে ওই দিন পাটোয়ারি মানে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বক্তৃতায় বলছিল যে আমাকে মারো ভাই, এগুলো হচ্ছে তার কথাবার্তা আরো বেশি উস্কানিমূলক কথাবার্তা ছিল। তো আপনি কি মনে করেন যে ওই কারণেই ওই সময় মারামারিটা হয়েছে বা ওই এলাকায় এইটা কি আসলে কোনো কথা যে এই জন্য কেউ কাউকে মারবে? দুটো অ্যাটিটিউডই লক্ষ্য করা গেছে। কারণ সে যে কথাগুলি বলছে এটা তো উস্কানিমূলক, সেসব কথা আমি বলতে চাই না, এটা না বলাই ভালো। হ্যাঁ, এটাতে উস্কানো হয়েছে, গ্রাউন্ড তৈরি করেছে। হ্যাঁ, কিন্তু আবার এও ঠিক, যেহেতু বলতেছে সুতরাং তাদের একটা টাবরানি দেওয়া হোক, অর্থাৎ সব জায়গায় এখন এটা স্প্রেড করছে। তো এটা তো আমি বলি যে এটা তো যদি আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, তাহলে তো এখন আবার শেখ হাসিনা উকি ঝুঁকি মারতেছে। এই পরিস্থিতিতে আমার বক্তব্য একটাই, অভ্যুত্থানের শক্তির ভিতরে আর যাতে কোনো ক্ল্যাশ না হয়। যেমন ফার্ম ভাইয়ের কথা বললেন, অত্যন্ত পশ লোক, শিক্ষিত লোক, কিন্তু তিনি অত্যন্ত সুন্দর করে কথা বলেন, সব ঠিক আছে, সব সুন্দরীতে সুন্দর না। আমরা 55 বছর দেশ স্বাধীন হয়েছে, জাতি গঠন করতে পারি নাই। আপনি বলেন, আমরাই ছোটবেলায় উনি একটা অনেকদিন ধরেই উনি আসলে কথার ভিতরে যতই পশ বলুন প্রচুর, উনি পশ বলি মানে স্ল্যাং শব্দটা ব্যবহার করলাম, এই শব্দটাই, এই ধরনের শব্দ উনি প্রচুর ব্যবহার করেন। ওইটাই বলছি যে তার কথা, যদি উনি এখন উপস্থিত নাই অতএব ওনাকে নিয়ে আমাদের আলোচনা করা ঠিক না। তবে তিনি তো যেহেতু পাবলিকের জন্যই কথাগুলি বলে, শোনার জন্যই বলে, সুতরাং আমরা সমালোচনা করতে পারি। আমার কথা হচ্ছে জাতি গঠন করে। আমরা ছোটবেলায় পড়ছি না, আদর্শ লিপি পড়ছি না, ভদ্রতা শিখাইছে না। আমরা তো সিনিয়র শিক্ষকদের যদি কোনো শিক্ষক যাইতো, আমরা তো পারলে রাস্তার নিচে নামি, এরকম অবস্থা ছিল। এখন তো তা নাই, অর্থাৎ মানুষ আমরা তৈরি করি নাই। দ্বিতীয়টা, আমি বহুবার বলি যে আমাদের দেশে একমাত্র 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি নাই। নর্মস তো শেখানোই হয় না। আর মাস্টার ডিগ্রি দিয়ে মনে পড়লো, মানে একটু তুষারের কাছে আসি, তারপর মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, আমরা মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি নানা ধরনের শাসক পেয়েছি। আবার এখন ধরেন আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি এইচএসসি পাস, এবং দেখলাম এনসিপি নেতারা এই বিশেষ করে যিনি সবচেয়ে বেশি মুখরা বলি, উনি হচ্ছে এইচএসসি পাস নিয়েও দেখলাম যে বেশ করেছেন। এটা আমি শুনি নাই, তবে এটা যদি বলে থাকেন, আমি বলি যে আমি মনে করি রাজনীতির ক্ষেত্রে এই আলোচনাগুলো জরুরি না। আমরা তো বেগম খালেদা জিয়াকে দেখেছি,
তিনি তো মানে তার যদি আমরা শিক্ষার জায়গাটা বলি সেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তিনি সেই পর্যায়ে যেতে পারেন না, কিন্তু অবশ্যই বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দুই একজন আপসহীন নেত্রী কিংবা রাজনৈতিক দিক থেকে প্রজ্ঞাবান নেতার কথা বলি, তিনি তার মধ্যে থাকবেন। ফলে রাজনীতির শিক্ষাটা আলাদা, এটার সাথে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা সবসময় গ্রামের বাজারে ধরেন একসময় খুব আলাপ হতো যে ভালো ইংরেজি কে বলে, খালেদা জিয়া বলেন না শেখ হাসিনা বলেন, এই আলোচনা হতো। এক্স্যাক্টলি, এবং আমার আপনার এই নেতার কারণে এই জিনিসটা মনে পড়ে গেল। হ্যাঁ, আমি বেগম খালেদা জিয়ার কিছু ক্লিপ শুনেছি ইংরেজিতে তার কথা বলা, খুবই চোস্ত-ভাবে তিনি কথা বলতেন ইংরেজিতে, মানে এটা বোঝার উপায় নাই যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কম বা নাই সেই অর্থে। ফলে আমি বলবো যে রাজনীতির দিক থেকে এগুলো খুব বেশি জরুরি হয় না। অনেক সময় অনেক বড় বড় ডিগ্রিওয়ালারাও তো ধরেন আপনার রাষ্ট্র পরিচালনা করতে পারে না, রাষ্ট্র পরিচালনার ব্যাকরণটা অন্যরকম, আবার তিনি তো একটা দল পরিচালনা করেন, দল চালানোর ব্যাপারটা অন্যরকম, এবং রাষ্ট্র তো আসলে একা জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একা চালাচ্ছেন না বা চালাবেন না, এটাই আমরা চাই। এটা একটা আমলাতন্ত্র রাষ্ট্র, অনেক প্রতিষ্ঠান, অনেক কিছু আছে। তার কাজ হচ্ছে বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া। ফলে আমরা তার রাজনৈতিক সমালোচনা করব, কিন্তু ব্যক্তিগত আক্রমণ পরিহার করা মনে করি রাজনৈতিকভাবে শোভন এবং জরুরি। সেটা খুবই ভালো বলেছেন। যদি এই মানসিকতা থাকে তাহলে মনে হয় আমরা অনেক ধরনের মারামারি হুড়োহুড়ি এড়াতে পারবো রাজনৈতিকভাবে, মানে বাচনভঙ্গি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই আজিজ ভাই, আপনি তো সাংবাদিক, মানে এই যে ধরেন ওইখানে মারামারি হলো ঢাকাতে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে মানে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি হলো, জগন্নাথ কলেজে মারামারি হলো, তেজগাঁও কলেজে মারামারি হলো, হ্যাঁ, তারপর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হলো, তারপরে আলিয়া মাদ্রাসায় মারামারি হলো, খুবই জটিল, অনেক কিছু ভাঙচুরও হলো। এই আলিয়া মাদ্রাসা কিন্তু অনেক পুরনো আলিয়া মাদ্রাসা ঢাকার, মানে এখানের লাইব্রেরি অনেক পুরনো, অনেক গুরুত্বপূর্ণ বইপত্র আছে। এখন কথা হচ্ছে যে কেউ কি ধরা পড়লো? না, কেউ ধরা পড়ছে বলে শুনি নাই, কিন্তু ধরা পড়া উচিত ছিল, কারণ ফৌজদারি অপরাধ, তো মারামারি করা ফৌজদারি অপরাধ, তার তো বিচারে আওতায় আনা উচিত ছিল। এত ছবি ছাপা হলো, এত ভিডিও এলো। হ্যাঁ, তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কিন্তু যতই বলেন কুসুম কুসুম সম্পর্ক কিন্তু এই অভ্যুত্থানের শক্তিদের মধ্যে আছে, ধরা পড়ে না কেন? ভালো বলছেন, কুসুম কুসুম সম্পর্ক। হ্যাঁ আছে, ধরা পড়ে না কেন বলেন? এক বেফাস কথা বলতেছে, এই কথা, আমরা তো এই কথা শুনতে রাজি না, এই কথা শুনতেও রাজি না, কিন্তু মারামারি যে হলো এখানে তো জাতীয় তাদের যে রাজনৈতিক দল আছে তারা কিন্তু এটা বন্ধ করে না কেন? তারা বন্ধ করতে চাইলেই তো বন্ধ হয়। এটা আপনি এখন তো আমার কাছে মনে হয় যে ছাত্ররা যে গোলমাল করে, যে ঝগড়াঝাটি করে, এটা তো মারামারি করে, সব কিছু ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি জাতীয় নেতাদের উস্কানিতে হয়। আমি যদি বলি তারা কেন ঠেকায় না, কেন এটা স্টপ করে না বলেন? এক এক জায়গায় এক একটা ইস্যু নিয়ে গোলমাল হয়েছে, যে ইস্যুগুলো সিলি ইস্যু, এটা দিয়ে বড় ধরনের আকার গ্রহণ করছে। তা আমার কথা হলো এগুলো আলোচনা করতে না। ধরেন পাটোয়ারি সাহেব যেসব কথা বলছে এগুলো তো কোনোভাবে বলা উচিত না, কোনোভাবেই বলা উচিত না। ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন ইয়েতে বলছে আপনার সেনাপ্রধান সম্পর্কে বলছে, দাঁড়িয়ে রেখা ভার না কি হয়েছে একটা বলে, অস্ত্র চালাইতে পারে না, সেনানিবাস উড়াই দেওয়া দরকার, এগুলো ভাষা তো ঠিক না, একদমই ঠিক না। এখন ধরেন আগে যে ধরেন পাকিস্তান আমলে যা দেখছি, কথার কথা, পাকিস্তান আমলেও যদি দেখি, এমন শুধু তাই না, হাসিনার আমলেও যা দেখছি, এটা হলে তো ও তো গায়েব হয়ে যেত, গায়েব হয়ে যেত, রীতিমতো বিচার সালিশ হতো না, আয়না করে যেত, নাহলে তখন ওনরা ছিল, তখন এই কথাবার্তাগুলো বলেননি ওনরা। তো ওনরা তো হাসিনার মানে সময়ে ওনরা এই বাংলাদেশি ছিলেন, তখন এগুলো বলেননি না, তখন তো রাজনীতি করেন নাই। এখন আপনি কি উল্টা করবেন যে অমুকরে কইছে ইন্টারমিডিয়েট পাস, আরে বাদাম বিক্রেতা শ্রমিক থেকে লেখাপড়া জানা ছাড়া রাষ্ট্রপ্রধান হয়েছে। বেগম খালেদা জিয়ার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হতে শুরু করে তার আসছেন, উনি তুষার ভালো জানে, উনি পার্টিও বদলাইছে, কয়েকটা দল বদলাইছে, উনি ইয়ে করছে, মাদ্রাসায় পড়ছে, ওনার তো অভিজ্ঞতার অভাব নেই, কিন্তু আমরা সমালোচনা করতে চাই না এটা। আমার কথা হলো একটু রাজনৈতিক দল এখন নেতা হয়েছে, একটু সংযুক্ত হওয়া ভালো, অর্থাৎ কোনো গোলমাল উস্কায় দেয়, কোনো সংঘাত উস্কায় দেয় এমন কথা পরিহার করা উচিত। এটা কি মানে তুষার, এটা কি
প্রচারণা, যেমন ধরেন সাংবাদিকরা অনেকেই বলছে যে এনসিপি প্রচারণায় থাকতে চাচ্ছে বলে তারা উস্কাচ্ছে এবং মারামারি হচ্ছে, এটা আলোচনার কেন্দ্রে থাকার একটা মানে পদ্ধতি। না, এটার সাথে আমি একমত না, কারণ এভাবে মার খেয়ে কেউ আলোচনায় থাকতে চায় বলে আমি মনে করি না। বিশেষত আমরা সিরিয়াসলি কিন্তু ভিকটিম হয়েছে এই হবিগঞ্জের ঘটনায়। আমাদের একজন ছেলের চোখ, দৃষ্টিশক্তি সে হারিয়েছে এক চোখের। ফলে এটা করে আমরা আলোচনায় থাকতে চাচ্ছি, এটা এক ধরনের ভিকটিম ব্লেমিং আমি মনে করি। তবে এটা সত্য যে যেটা ভাই বলেছেন বা আমিও এটা মনে করি, সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত কবিতা যে ভাষাই আপন করে আর সেই ভাষাই করে পর। আপনি কিভাবে কথাটা বলছেন এটা দিয়ে অনেক কিছু নির্ভর করে। আমি নিজেও অনেক সমালোচনা করি বিএনপির, এবং এমনকি পাবলিক জনসভাতেও এবার আমাদের পদযাত্রায় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ অনেকগুলো জেলায় আমি গেছি। সেখানেও আপনি যদি ভিডিও ফুটেজগুলো দেখেন, অনেকগুলো টেলিভিশন চ্যানেল এগুলো কভার করেছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো ছাড় দিয়ে কথা বলি নাই, কিন্তু সেগুলো কেউ বলতে পারবে না যে এটা রাজনৈতিক সমালোচনার বা রাজনৈতিক সমালোচনার যে শিষ্টাচার সংস্কৃতি সেটাকে লঙ্ঘন করেছে। ফলে এটা আমার সেটা তো আসেও নাই, সেটা একদম আলোচনায় আসেই নাই। মানে আমার দল বলেন বা যে কোনো পলিটিশিয়ানদের কাছে, বিএনপির ছেলে পেলে এই যে ধরুন নয়ন নামে একটা ছেলে আছে যুব দল করে, তো অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে যখন সিটিং অ্যাডভাইজার ছিলেন আসিফ এবং মাহফুজ যমুনা ঘেরাও করে। সেটাও কিন্তু তখন এই মাত্রে আলোচনা আসে নাই, কিন্তু আসা উচিত ছিল যে এগুলো কিন্তু রাজনীতিকে টক্সিক করে ফেলে, মানে কালচারটাকে। তো আমাদের এটা আহ্বান থাকবে যে আমাদের রাজনীতিবিদদের কথায় অনেক কিছু আসে যায়, কারণ এবার আমরা আসলে আবারও আওয়ামী লীগ সময়ের মতো মানে হেলমেট পরা মানুষও দেখলাম রাস্তায়, কিন্তু তাকে সবাই চেনেও দেখলাম, কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাকে ধরেছে কিনা আমরা জানি না। যাই হোক, আমরা একটা নিব ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের এই জুলাইয়ে যতগুলো চাওয়া ছিল বা হবে বলা হয়েছিল, যেটা আমরা বলি যে আমাদের মেমোরিকে সংরক্ষণ করে, সেরকম একটা জায়গা তৈরি করা হয়েছে জুলাইয়ের জন্য, জুলাই জাদুঘর। জুলাই জাদুঘরের উদ্বোধন হলো। তুষার, এটা তো এনসিপিরও খুব বড় চাওয়া ছিল। এটা সবারই চাওয়া ছিল। আপনি দেখবেন আমাদের যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও ফেসবুক স্ট্যাটাস দিয়ে অনেক আগে লিখেছিলেন যে এটাকে জাদুঘর বানানো হোক। এছাড়া অন্য অনেকে বলেছেন, কারণ এটা আপনি ঠিকই বলেছেন যে এটা আমাদেরকে মেমোরিটা প্রিজার্ভ করতে হবে, এবং শুধু জুলাই না, এখানে আরও বাংলাদেশের একটা বাংলাদেশপন্থী কালচার এখানে তৈরি করার জন্য যথেষ্ট স্কোপ এখানে আছে। এবং এটা নিয়ে এটা ওপেন হবে কিনা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। আমরা শুনেছি সরকারের ভেতরে এটা নিয়ে ব্যাপক টানাপোড়েন আছে। সরকারের মানে আমলাতন্ত্রের একটা অংশ এটাকে নানাভাবে থমকে দিতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই, পারার কোনো সুযোগও ছিল না, কারণ এটা হতোই। এখন এটা উদ্বোধন করা হয়েছে। আমরা আজকে নিউজ দেখলাম যে কিছু অব্যবস্থাপনা আছে, মানে 20 টাকার টিকিট 50 টাকা নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ এসেছে। তারপরে আপনার ভেতরের কিছু কন্টেন্ট, যদিও আমি এখনো ভেতরে যাই নাই, আমি যাবো শনিবার, আমরা ভেতরে কিছু কন্টেন্ট সরানো হয়েছে। তো সেই অভিযোগগুলো সত্য কিনা, যেগুলো শুরুতে হ্যাঁ অবশ্যই জুলাই কেন্দ্রিক যে কন্টেন্টগুলো ছিল শুরু থেকে, সেগুলো আপনার সরিয়ে ফেলা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। কিন্তু এটা আমি স্ট্রংলি দাবি করছি না এই কারণে, যেহেতু আমি এখনো যাই না, আমরা যাব শনিবার, তখন দেখবো। কিন্তু এটা যদি হয় তাহলে এটা খুব গর্হিত একটা ব্যাপার হবে। কিছু হয়নি। আমি একটা নিউজ দেখেছি, ডেইলি ওয়াদা একটা ভালো নিউজ করেছে এটা নিয়ে অলরেডি। আজিজ ভাই কি মনে করেন? এটা তো জুলাই জাদুঘর ওপেন হোক, এটা সবাই চাইছে। সুতরাং আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, এটা একটা জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয়ভাবে এই প্রতিষ্ঠানটার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে দেখেন সিলি ব্যাপারে গোলমাল হলো, সেখানে বিদেশি কূটনীতিক থেকে শুরু করে বিদেশিরা আত্মরক্ষার্থে সব পালিয়ে গেল। এটা আমাদের জন্য বদনাম হলো না? বদনাম হলো তো। আপনি একটা অনুষ্ঠানটা ঠিক মতো আয়োজন করতে পারলেন না, সেখানে ছিলি ব্যাপারে গোলমাল হয়ে গেল। ব্যর্থতাটা কার? ব্যর্থতা যারা আয়োজক, তারা সরকারের। অবশ্যই মন্ত্রী হলের দায়িত্ব আছে, তার দায়িত্ব তো তারই নিতে হবে। দীর্ঘ অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা না আমি শুনি নাই। দেখেছেন? আমি কোনো জায়গায় শুনি নাই রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোনো এরকম কোনো ঘটনা ঘটছে যেখানে সব বেরিয়ে গেছে, এরকম আমি দেখিনি। বিদেশিরা বেরিয়ে গেছে, বিদেশিদের দাওয়াত করছেন, নিরাপত্তা দিবেন না। আপনার তো নিরাপত্তার অভাব নাই। আপনার ওখানে হ্রাস বেশি হয়েছে, 20 টাকার টিকিট 50 টাকা বিক্রি করছে। এখানে কেন এরকম অনিয়ম হলো? কেন হলো? মানে ক্ষোভ ঝাড়তে দেখছি সব জায়গায়। আচ্ছা তুষার, ওই ক্ষোভ শুধু ওই জাতীয় ওটা তো একদম সরকারি অনুষ্ঠান বড়, এছাড়াও আমি আরো অনেকগুলো অনুষ্ঠানের ক্ষেত্রে দেখলাম যে ধরেন যার ছেলে হারিয়েছে এরকম বাবা এবং এরা নানা জায়গায় অভিযোগ বলছেন এবং অনুষ্ঠান চলাকালীন চিৎকার করেই জানাচ্ছেন। তো
এখন দেখুন যারা এই কাজটা করছেন তাদের তো এছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম নেই, অন্য কোনোভাবে বলার কোনো সুযোগ নাই। কিন্তু তাদের জেনুইন ক্ষোভ আছে, এই ক্ষোভগুলোকে অ্যাড্রেস করা উচিত। এই ক্ষোভগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না দেখেই কিন্তু শহীদ পরিবার, আপনি তাদেরকে ডেকে নিয়ে আসছেন, হল ভর্তি শহীদ পরিবার কিংবা আহতদেরকে নিয়ে আসছেন, তারা সেখানে শুধু সহবর্ধন করছেন, কিন্তু আপনি তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করছেন না। না হচ্ছে বিচার আপনি দেখেন বিচারে একই টাইপের, যেমন ধরেন সারোয়ার ফারুকীরা ছিলেন একটা প্রোগ্রামে, সেখানেও দেখলাম, Right. নাহিদ ছিলেন আরেকটা প্রোগ্রামে, ওখানেও দেখলাম যে এই একই রকম ক্ষোভ ছাড়ছে মানুষ। হ্যাঁ, এবং এখন একই রকম তাদের ক্ষোভের ক্ষেত্রে এটা হচ্ছে। তাদেরকে প্রশ্নবিদ্ধ না করে আমার মনে হয় যে কেন তারা ক্ষুব্ধ সেটা বের করা উচিত। যে আপনি বিচারও হচ্ছে না, সংস্কারও পিছিয়ে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে, তারা ভাবছে যে আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে এই রাষ্ট্র হলো বা এই নতুন পরিস্থিতিটা আসলো, এখন আমাদের সেই পরিবর্তনগুলো কোথায়? যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আপনার যিনি মানে প্রতিমন্ত্রী, উনি দেখলাম আজকে বলছেন যে কবরের টাকাও নাকি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, অনিয়ম হয়েছে বিস্তর ওই সময়। মানে এই বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। আমি এটা শুনি নাই, আমি গতকালকে তার এক ধরনের উদ্ধত না, আচরণ দেখেছি। আজকে না, গতকালকে একটা তার উদ্ধত আচরণ দেখেছি। এটা কোনো মন্ত্রীসুলভ আচরণ তিনি গতকালকে করেন নাই ওই প্রোগ্রামে। আজকে উনি যেটা বলেছেন, এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট না দিয়ে উনি যেহেতু দায়িত্বে আছেন, এগুলো একেবারে তথ্য প্রমাণ সহই বের করা আসা উচিত, এবং কারা এর পেছনে আছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেটা না করে যদি এটাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, তখন তো মনে হবে যেন এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কারা করেছে আপনি বের করে বলেন যে অমুকেরা এই কবরের টাকা চুরি করেছে। আজি ভাই, না দেখেন, ৭১-এ কতজন মুক্তিযুদ্ধ ছিল, কতজন বীরাঙ্গনা ছিল, কতজন রাজাকার ছিল, কি ইতিহাস? আজ পর্যন্ত কোনো ইতিহাস নেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাসান আফিজুর রহমানকে দিয়ে ৯ খণ্ডের একটা ইতিহাস লিখেছিল, মোটামুটি কাছাকাছি ছিল, রাজনৈতিক বিতর্কে সেটাও জায়গা পেল না। সরকার কেন ইতিহাস লেখে? এখনো এই যে অভ্যুত্থানের ইতিহাস, কতজন আসলে, আমরা তো শুনছি তো যে আপনার অভ্যুত্থানের সাথে নাই, সে এখন নিচ্ছে, আপনার কি বেনিফিট নিচ্ছে। এগুলোর তো আমার মনে হয় একটা এখনো সময় আছে। আপনার অভ্যুত্থানের একটা যে মেমোরি ধরেন, এটা ইতিহাস, এটা কিন্তু ঠিক করে লেখা উচিত, এবং এটা অবশ্যই সরকারের পক্ষ থেকে লিখতে হবে নিরপেক্ষভাবে, প্রকৃত ইতিহাসটা, এবং কতজন শহীদ হলো, কতজন কিভাবে হলো, এটা যতটা সম্ভব নিরপেক্ষভাবে করা সম্ভব। এবং স্বাধীনতার ইতিহাস এখনো গ্রামগঞ্জে যদি ঘুরে বেড়ানো যায়, তবে পলিটিশিয়ান করলে কিন্তু নিরপেক্ষ হবে না। আমার করে ডিজিডি ভাই, এনএসআই, এসবি লাগাই দেন, দেখবেন সব। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, যেমন এখনো একটা নিউজ আসছে, মানে এটা তুষারকেও বলি, যে জুলাই শহীদের স্বজনরা ন্যায় বিচারের অপেক্ষা, এবং এই স্বজনদের নিজেদেরকে কোর্টে দৌড়াতে হচ্ছে। মানে মানে অনেককে আমি নিজেও চিনি ব্যক্তিগতভাবে, তাদের নিজেদের দৌড়াতে হচ্ছে, কিন্তু আসলে এরকমটা তো হওয়ার কথা ছিল না। না, এক্স্যাক্টলি এরকম হওয়ার কথা ছিল না, এবং আমরা দাবি করেছি বারবার যে এটার ওই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করার জন্য, এবং তাদের লজিস্টিক্সের অনেক সীমাবদ্ধতা আছে। এই কারণে আপনি দেখবেন অনেক আলোচিত শহীদ, তাদের এখনো মামলার তদন্তই শুরু হয় নাই। যেমন শহীদ মুগ্ধর সম্ভবত এখনো তদন্ত শুরু হয় নাই, শহীদ ওয়াসিমের এখনো তদন্ত শুরু হয় নাই। তো এমনকি যে পুলিশ অফিসারের ছেলে ওই যে যাত্রাবাড়িতে মারা গেলেন, সেটাও শুরু হয়নি। মানে ৭৭টা না কতটা, ৭৭টা বা ৮০টার মতো মামলা আছে, তার মধ্যে ৬টার মানে রায় পর্যন্ত এসছে। সংখ্যাটা কিন্তু খুবই কম 2 বছর তুলনায়। তো এটা আপনার কেন এত দেরি? ট্রাইব্যুনাল বানানো উচিত। এটা হচ্ছে, আমি একটা মামলা করেছি, ট্রাইব্যুনালে ওই অবস্থা থাকার কথা না। ট্রাইব্যুনাল সংখ্যা কম, 2টা। ট্রাইব্যুনাল তো বাড়াইতে পারে। আপনি দেখেন আমাদের দেশে বলা হয় বিচারের জটলা, বিচারহীনতা। আমি বলি বিচারের তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, বিচারক নাই। আমি এক জায়গায় মামলা করছি, সেখানে একজন বিচারক 6টা আদালত দেখে, সে কি বিচার করবে বলেন? তো আপনার বিচার বিভাগ তো শক্তিশালী করার চেষ্টা করা হয় না। আরো নিয়োগ দিচ্ছে না কেন, আরো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না কেন? বিচারক, একজন বিচারক, দক্ষ বিচারক তৈরি করা কিন্তু হুট করে ঝাড়ফুঁক দিয়ে হয়ে যাবে না, সময় লাগবে দক্ষ বিচারক তৈরি করতে। সেটা এখনই রিক্রুটমেন্ট করতে পারে, এখন না হলে তো আপনার ধরেন সুযোগ তো আছেই। ভালো অ্যাডভোকেট থেকে এখন যদি পলিটিক্যালি না দেখে আপনার যদি ভালো অ্যাডভোকেটগুলো নিয়ে বিচারপতি বানায় দেন, তাহলে তো হইতে পারে 10% তো করা যায়, 10% তো নিতে পারে। তো এই জন্য আমি বলি জুলাই শহীদ যারা আছে প্রকৃত, তাদের বিচারটা হওয়া উচিত। আমরা এটা ছোট 2টা বিষয়ে আপনাদের মতামত দেব। প্রথম হচ্ছে যে মানে যেটা হচ্ছে ওসির উদ্দেশ্যে এনসিপি নেতার যে বক্তব্য, আপনারা কি তখন দেখেন নাই এই পুলিশ আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম, এটা আজকে উনি দিয়েছেন।
তুষার আসলে এই বক্তব্যকে কিভাবে দেখবেন, আপনার দলের নেতা? এটা অগ্রহণযোগ্য বক্তব্য। এখানে আমি মনে করি যে তার এটা বোঝাপড়ায় ঘাটতি জায়গা থেকে ধরনের মন্তব্য তিনি করেছেন। কিন্তু এখানে জুলাই মাসে যে যা ঘটেছে সেটা নিয়ে আপনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা ডিসাইসিভ মন্তব্য করেছেন গত বছর তার একটা বড় ফেসবুক পোস্টে, যে এটা রাজপথে মীমাংসিত বিষয়, এটা নিয়ে নতুন করে বিতর্কের কিছু নাই। এবং এই ধরনের ভুল বক্তব্য বা বিভ্রান্তিকর বক্তব্যের সুযোগে ওই পুলিশ হত্যার ন্যারেটিভও কেউ নিয়ে আসতে চায়। ঠিক আছে, গতকালকে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য এটা উঠে এসেছে, এটাই তাদের একমাত্র ডিফেন্স। তারা যা করেছে সেটা ঢাকার ক্ষেত্রে এটা একমাত্র ডিফেন্স। আজিজ ভাই কি বলবেন? দেখেন, একটা পুলিশ অফিসার সম্ভবত এসআই বা ইন্সপেক্টর হবে, তার ছেলে গুলি লেগে মারা গেছে অভ্যুত্থানে। তখন তার সিনিয়রকে বলতেছে, স্যার একজন একটা বাচ্চা মারতে কত গুলি লাগে, তো শহীদ তার পুলিশের ছেলে হলে তো সে বিচার পাইতে পারে, তাই না? তার তো বিচার করতে হবে। আমি মনে করি যে একটা অভ্যুত্থান ঘটছে, সেখানে অনেক নারী তার শিশু সন্তান কোলে করে চলে গেছে আন্দোলনে, সবগুলো শহীদের বিচার হওয়া উচিত। আচ্ছা, আমরা একটা শেষ বিষয়ে যাব, কারণ এটা এড়ায় যাওয়া খুবই মুশকিল। সেটা হচ্ছে সাকিব আল হাসান। উনি গতকালকে সংবাদ সম্মেলনে ছিলেন, উনি দেশেও থাকেন না, আবার একই সাথে থাকার কারণে ওনার মাগুরার বাড়িতে বোমা মারা হয়েছে। ভাই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, একটা মানবতা বিরোধী অপরাধের দায়ে যিনি দণ্ডিত, তার পক্ষে তিনি সংবাদ সম্মেলন করছেন, সেটা তার জায়গায় প্রচার করছেন। এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের মানুষ যাকে এত বড় একটা সেলিব্রিটি বানিয়েছে, তিনি বাংলাদেশের মানুষের সাথে আজকে এই ধরনের শত্রুতামূলক আচরণ করছেন। এটা তার কাছে আমরা প্রত্যাশা করি নাই, কিন্তু তিনি এখন সেটাই করছেন। এর বাইরে যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তবুও আমি মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে কারা এগুলো করছে বা এদের বাড়ির ঘরগুলোকে আরও বেশি নজরদারির আওতায় পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনী আনা উচিত। হ্যাঁ, না দেখেন, ওই মিটিংয়ে ছিল কি, আপনার সাকিব আল হাসান ছিল, জয় ছিল, নওফেল ছিল। হ্যাঁ, আমার কথা হলো এখানে সাকিব আল হাসানের যে এই যে এমপি ছিল বটে, কিন্তু তার তো ওখানে অত দূর থেকে তার তো কোনো কিছুর অভাব নাই, তার ওখানে যাওয়ার এত দরকারটা ছিল কিনা? উনি কিন্তু জাতীয় বীরও, জাতীয় বীর কি, এমনি তো উনি অনেক বেশি আবেগ, তিনি এমপির চাইতে অনেক অনেক বড় আমাদের কাছে। কিন্তু ধরেন তার বাড়িতে যে বোমা মারাটা, এটা কেমন হবে? ঠিক আছে, উনি গেলেন, সেই জন্য আমরা বিচার করব, তার বিরুদ্ধে আন্দোলন করব, কিন্তু একটা জিনিস শোনেন, আপনি যদি গ্রাউন্ড তৈরি করেন তার রিফ্লেকশন হবে। কিন্তু আমি বোমা মারার আমি সমর্থন করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি গ্রাউন্ডটা তৈরি, ধরেন শেখ হাসিনা কথা বলবে, সেটা তো আমাদের বাংলাদেশের সরকারের থেকে শুরু করে জনগণের অভ্যুত্থানের শক্তিদের একটা অ্যাটিটিউড আছে, সেখানে তার যাওয়ার কত দরকার ছিল কি? এখন যে গেছে তার প্রতি অনেক ধন্যবাদ আজিজ ভাই। এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আমরা আজকের মতো শেষ করছি, পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা আবার আগামী সপ্তাহে রবিবার একই সময় উপস্থিত হব। আমাদেরকে দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, চলমান থাকবে সব সময়। ধন্যবাদ।